আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরেকটু ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা নিয়ে। তো চলুন জেনে নেওয়া যাক সংবিধানের প্রস্তাবনা থেকে আমরা কী কী বিষয় জানব। আজকে আমরা প্রস্তাবনা থেকে 6টি বিষয় জানব। 1. প্রস্তাবনার সংক্ষিপ্ত ইতিহাস। 2. প্রস্তাবনা কি। 3. প্রস্তাবনার মূল কথা কি। 4. প্রস্তাবনা সংবিধানের কার্যকরী কোনো অংশ কিনা। 5. সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার কি। সর্বশেষ, সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা যায় কিনা। তো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি এনায়েত ফয়সাল। তো চলুন শুরু করা যাক। তো নাম্বার 1, প্রস্তাবনার সংক্ষিপ্ত ইতিহাস। সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রস্তাবনা সংযুক্ত করা হয়েছিল। ভারতের সংবিধানের প্রস্তাবনা ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রস্তাবনাকে অনুসরণ করা হয়েছে এবং ভাষাগত দিক থেকে অনুসরণ করা হয়েছে ফ্রান্সের সংবিধানের প্রস্তাবনা থেকে। অর্থাৎ ভারতের সংবিধানের প্রস্তাবনার যে ভাষা সেটা ফ্রান্সের সংবিধানের প্রস্তাবনার আদলে তৈরি করা হয়েছে। নাম্বার 2, প্রস্তাবনা কি। বিধিবদ্ধ আইনের যে অংশে সংবিধানের উদ্দেশ্যগুলি বা প্রভাবগুলি বর্ণিত হয় সেই অংশকে সংবিধানের প্রস্তাবনা বলা হয়। প্রস্তাবনা কোনো ক্ষমতা মঞ্জুর করে না ঠিক, কিন্তু এটা সংবিধানের উদ্দেশ্যগুলি এবং নির্দেশাবলী উল্লেখ করে। আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক অধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে। নাম্বার 3, প্রস্তাবনার মূল কথা কী। প্রস্তাবনা কিছু মূল কথা রয়েছে, তার মধ্যে অন্যতম হল 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করে গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিষ্ঠা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সংবিধানের মূলনীতি হিসেবে গৃহীত হবে। শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার। সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার অঙ্গীকার। আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালনের ঘোষণা। নাম্বার 4, প্রস্তাবনা সংবিধানের কোনো কার্যকরী অংশ কিনা সেটা আমরা কয়েকটি বিখ্যাত মামলার আলোকে জানব। বেরুবারি ইউনিয়ন 1960। এই মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল যে প্রস্তাবনা সংবিধানের কোনো কার্যকরী অংশ না, কিন্তু কেশবানন্দ ভারতী AIR 1973, SC 1461 এই মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেছেন যে প্রস্তাবনা সংবিধানের একটি কার্যকরী অংশ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ 1989 BLD SPL, যা 8ম সংশোধনী মামলা নামে পরিচিত। এই মামলায় বিচারপতিগণ উল্লেখ করেছেন যে প্রস্তাবনা সংবিধানের একটি কার্যকরী অংশ এবং এটা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মূল কাঠামো। সুতরাং প্রস্তাবনাকে সংবিধানের একটি কার্যকর অংশ বলা যায়। নাম্বার 4, সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার কি। সংবিধানের সাথে জড়িত অনেক মতবাদের মধ্যে একটি হলো মৌলিক কাঠামো মতবাদ। মৌলিক কাঠামো মতবাদ অনুসারে সংবিধান একটি আদর্শ ও উদ্দেশ্য নিয়ে গঠিত। এই আদর্শ এবং উদ্দেশ্য হলো সংবিধানের মৌলিক ঘটক। এটি লিখিত হতে পারে, আবার অলিখিত হতে পারে। সংসদ যেহেতু সংবিধান দ্বারা গঠিত এবং সীমিত ক্ষমতার অধিকারী, সুতরাং সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন করার সংসদের কোনো অধিকার নেই। সংবিধানের কোন অংশগুলো বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো সেটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন। ভারতের কেশবানন্দ ভারতী মামলায় বিচারপতি সিকরি 5টি এবং সিলেট 6টি, মিনার্ভা মিলস মামলায় বিচারক 4টি, বাংলাদেশের আনোয়ার হোসেন চৌধুরী মামলায় বিচারপতি বদরুল হায়দার চৌধুরী 21টি, শাহাবুদ্দিন 6টি বিষয়কে মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার হিসেবে উল্লেখ করেছে। ফ্রান্সের সংবিধানের 89 ধারায় বলা আছে, প্রজাতন্ত্র চরিত্র সংশোধনের বিষয় হবে না, অর্থাৎ একটি বৈশিষ্ট্য অসংশোধনীয়। ঠিক তেমনইভাবে জার্মানির সংবিধানেও 79 ধারায় 3টি অসংশোধনীয় বিষয় রয়েছে। ফ্রান্স এবং জার্মানির সংবিধানে
উপরে বর্ণিত মামলায় মৌলিক কাঠামো বলে বিবেচনা করা হয়েছে। এমন অনেক ধারাকে অসংশোধনীয় বলা হয়নি। তাই কোনগুলো মৌলিক কাঠামো এবং কোনগুলো মৌলিক কাঠামো না তার সঠিক চিত্র এখনো পাওয়া যায়নি। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের 15তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো ঠিক করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের 7 খ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং নবম ক ভাগের বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধন করা যাবে না। তবে এখানে অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ এই কথাটি ব্যবহার করে সংবিধানের মৌলিক কাঠামোকে অনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাই পরিশেষে আমরা বলতে পারি সংবিধানের কোন অংশটুকু মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার হিসেবে বিবেচিত হবে তা এখনও নির্দিষ্ট নয়। নাম্বার 5, সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা যায় কিনা। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা সর্বপ্রথম সংশোধন করা হয় প্রোক্লেমেশন অ্যামেন্ডমেন্ট অর্ডার 1977 দ্বারা, যা 5ম সংশোধনীর মাধ্যমে বৈধ করা হয়েছিল। প্রস্তাবনার দ্বিতীয় সংশোধনী করা হয় 2011 সালের 15তম সংশোধনীর মাধ্যমে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো না লাগলে কেন ভালো লাগেনি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। হাজির হয়ে যাব পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।